আবির চিঠিটা নিয়ে সোফায় বসে পড়ল। কোথা থেকে কি হয়ে গেল তার কুলকিনারা যেন ও নিজেও খুঁজে চলেছে। দেবযানীর প্রতি হঠাৎ কিভাবে দুর্বল হয়ে পড়ল সেটা বুঝে উঠতে পারে না ও। অন্তরা গায়ত্রী দেবীকে নিয়ে ঘরে গেল। আবির অসহায়ের মতো একা বসে থাকে সোফার উপর। 3বার ঠক ঠক শব্দ হতেই অভিক দরজাটা খুলল। সামনে শারিকাকে দেখে আনন্দ পেল খুব। সর্দি, তুই কখন এলি? আয় আয়, ভেতরে আয়। শারিকা নিজের ছোট ভাই অভিকের সঙ্গে তার ঘরে ঢুকলো। ঘর জুড়ে শুধু আইনের বই। অগোছালো বিছানাটা একটু টেনে শারিকাকে বসতে দিল। ভাইয়ের এমন কাণ্ড কারখানা দেখে হাসি পেল শারিকার। সেই ছোট্ট অভিকই রয়ে গেলি। এতটা অগোছালো হলে কোন মেয়ে তোকে বিয়ে করবে রে? অভিক বোকার ন্যায় মাথা চুলকালো। উকিল গিন্নি পেয়ে গেছি। তোর অগোছালো ভাইটাকে দেখবি, কদিনের মধ্যেই সে পাল্টে দিয়েছে। শাড়িকে গুছিয়ে বসলো বিছানার উপর। মুখটা খানিকটা অভিকের দিকে এগিয়ে নিয়ে গিয়ে বিস্মিত কণ্ঠে বলল, তুই প্রেম করছিস ভাই? তা কার কপাল পুড়ল যে তোর মতো একটা তিরিং বিরিং করে লাফানো বাদরকে মনে ধরল? অভিক ছদ্ম রাগ দেখি ভুরু উঁচিয়ে বলল, সর্দি, তুই কিন্তু আমাকে ইনসাল্ট করছিস। আমি মোটেও তিরিং বিরিং করে লাফাই না। আমি এখন বড় হয়ে গেছি। শারিকা শব্দ করে হাসল ভাইয়ের কাণ্ড দেখে। পর মুহূর্তেই মুখের হাসি মিলিয়ে গেল ওর। আমার একটা কাজ করে দিলেই মানব তুই বড় হয়েছিস। অভিক নড়ে চড়ে বসল নিজেকে প্রমাণ করার জন্য। তুই শুধু বলে দেখ সর্দি, হাতের নিমিষে কাজ হয়ে যাবে। আবির চ্যাটার্জি আর অভিসারিকা চ্যাটার্জির ডিভোর্সের সমস্ত রকমের আইনি দিকটা তোকে দেখতে হবে, যাতে আমি খুব শীঘ্রই ডিভোর্সটা পেয়ে যাই। অভিক উঠে দাঁড়িয়ে বিস্ফোরিত নয়নে তাকালো শারিকার দিকে। মুহূর্তেই আবার হেসে উঠল। আবার ইয়ার্কি মারছিস তো? তোর দেখছি বিয়ের পরও আমাকে ভয় দেখানোর এই স্বভাবটা গেল না। শারিকা উঠে দাঁড়িয়ে দরজার কাছে গেল। চারপাশটা ভালো করে দেখে দরজায় খিল আটকে অভিকের সামনে এসে দাঁড়ালো। আমি ওই বাড়ি ছেড়ে চলে এসেছি ভাই, সারা জীবনের জন্য। অভিক বিস্মিত নয়নে পলকহীনভাবে তাকিয়ে রইল শারিকার দিকে। ছোটবেলা থেকে 4 বছরের ছোট ভাইটার সঙ্গে বড্ড মধুর সম্পর্ক ওর। তাই নিজের এই দুঃসময় ভাইয়ের সহায়তা পাওয়ার আশায় ছুটে এসেছে ও। তাচ্ছিল্য ভরা একটা হাসি খেলে যায় ওর মুখে। তোর দেবযানী দিদি আর আবির বিয়ে করেছে গতকাল। অভিযোগ আমি তাকে বাবা ডাক শোনাতে অক্ষম। অভিক শারিকের 2 কাঁধ ধরে সামান্য ঝাঁকালো। তুই কি বলছিস এইসব সর্দি? দেবযানীদি তোর সাথে এত বড় অন্যায় করলো? এভাবে বেইমানি করলো তোর সাথে? শারিকা হাসলো, তারপর নিজের পেটের ওপর হাত রাখলো। আমার সাথে না, ও অন্যায় করেছে আমার অনাগত সন্তানের সাথে। জন্মের আগেই ওর পিতৃ পরিচয় কেড়ে নিয়েছে ও। অভিক যেন অবাকের ওপর অবাক হচ্ছে। তোর তুই প্রেগনেন্ট? জামাইবাবু জানে এই কথাটা? শারিকা দুদিকে মাথা নাড়ায়, যার অর্থ না। আমি এটা জেনেছি 15 দিন আগে। আবির তখন ব্যবসার কাজে শিলিগুড়ি গিয়েছিল। ভেবেছিলাম ও ফিরলেই এই খুশির খবরটা সবাইকে বলবো, কিন্তু আবির আমাকে সেই সুযোগ দেয়নি। আমার জীবনের এত বড় আনন্দের খবরটা আমি ওর সঙ্গে ভাগ করে নিতে পারিনি। চোখ ভিজে উঠল শারিকার। এই প্রথম নিজের ভাগ্যর কথা ভেবে মুখ চাপা দিয়ে হাউমাউ করে কেঁদে উঠল। দিদি কিভাবে কাঁদতে দেখে অভিক কি করবে বুঝে উঠতে পারল না। তুই জামাইবাবুকে পুরো বিষয়টা খুলে বল, তাহলে হয়তো জামাইবাবু বুঝবে সবটা। শারিকা কোনো ক্রমে হাত দিয়ে চোখের জল মোছার চেষ্টা করতে করতে কান্না ভেজা কণ্ঠে বলল, একটা দম্পতির বিবাহিত জীবন দাঁড়িয়ে থাকে ভালোবাসা, বোঝাপড়া, সাংসারিক দায়ভার, পারিবারিক বোঝাপড়ার উপর। সেখানে একটা সন্তানকে মেরুদণ্ড বানিয়ে কিভাবে সম্পর্কটা টিকবে বলতে পারিস? আমি কিছুতেই আমার সন্তানকে হাতিয়ার করতে পারবো না। তার থেকে বরং এই বিবাহ বিচ্ছেদটাই চূড়ান্ত হোক। তুই যা বলছিস ভেবেচিন্তে বলেছিস তো? তোর বেবিরও কিন্তু একটা সময় বাবার প্রয়োজন হবে। শারিক এবার চোখের জলটা পুরোপুরি মুছে ফেলল। সামান্য শব্দ করে ব্যঙ্গ করে হাসল। আমি প্রতিবাদ করতে পারতাম, আমার অধিকার জাহির করতে পারতাম, কিন্তু এতে কি লাভ হতো বলতে পারিস? আমার বেবিটা জন্মের পর কি দেখবে?
তার বাবার দুটো বিয়ে, তার মা আর সৎমা একসঙ্গে আছে বাড়িতে। তুই থানায় কেস করলে দেবযানীতি জামাইবাবুকে ছাড়তে বাধ্য, আমি ব্যবস্থা করব। না ভাই, তুই শুধু আমাকে মিউচুয়াল ডিভোর্সের ব্যবস্থাটা করে দে, আমি যত তাড়াতাড়ি সম্ভব এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাই, প্লিজ ভাই। বাড়ির সবাই জানে? না, কাউকে বলিনি এখনো। এই মুহূর্তে এই আঘাতটা ওরা নিতে পারবে না, সময় আসুক, ধীরে ধীরে আমি সবাইকে বলবো বিষয়টা। কিন্তু সর্দি, আবিরদা যদি মিউচুয়াল ডিভোর্সে রাজি না হয়, তাহলে কিন্তু এই ডিভোর্সটা করানো চাপের হয়ে যাবে, কারণ আইন অনুযায়ী প্রেগনেন্ট অবস্থায় কখনো ডিভোর্স হয় না। আবিরদা এই বেবির ওপর অধিকার দেখাতেই পারে। সারিকা অভিকের হাতটা মুঠো করে ধরে অনুরোধের সুরে বলল, আবির বেবির বিষয় কিছু জানে না, তুই দেখ না এই বিষয়টা ভাই, প্লিজ। দেখছি। অভিক সারিকার চোখের কোণে লেগে থাকা জলটা মুছে দিল হাত দিয়ে, তারপর সারিকাকে ধরে বিছানায় বসিয়ে নিজে মেঝেতে হাঁটু মুড়ে বসল। তুই অনেক স্ট্রং সর্দি, পুরনো সব কিছু ভুলে একদম নতুনভাবে শুরু কর। তুই নিজেকে নিয়ে ভাব, নিজের খেয়াল রাখ, আর নিজের অনাগত সন্তানের কোনো রকম অবহেলা করিস না, আমি জানি তুই পারবি। সারিকা হেসে অভিকের গালে হাত রাখল। তোদের সবার বিরুদ্ধে গিয়ে আবিরকে বিয়ে করে যে ভুলটা করেছিলাম, এবার আমি সেটা শুধরে নেব ভাই। অতীতের কোনো ছায়া পড়তে দেব না আমার সন্তানের জীবনে, প্রয়োজন হলে অনেক দূরে চলে যাব। তুই খুব সুখী হবি দেখিস সর্দি, মিলিয়ে নিস আমার কথাটা। পুরো বাড়িতে সন্ধ্যা প্রদীপ দেখাতে দেখাতে সারিকার বড় বৌদি সোনালি এলো সারিকার ঘরে। পুরো ঘরটা অন্ধকার। সুইচ বোর্ড হাতড়ে এলো, চালালো সোনালি। সারিকা বিছানা ছেড়ে উঠে বসল। সোনালির কাছে সারিকার চোখের জলটা এড়ালো না। শঙ্খটা বাজিয়ে আসছি তোর কাছে, অনেক কথা আছে। সোনালি আবার প্রদীপ হাতে বেরিয়ে গেল। সোনালির বিয়ে হয়েছে বহুদিন হয়ে গেল, প্রায় 25 বছর। সারিকার বয়স তখন 5 কি 6 হবে, তাই এই বড় বৌদি ওর কাছে মায়ের মতন। পুরনো স্মৃতি ভাবতে ভাবতে সোনালি আবার ফিরে এলো সারিকার কাছে। কি ব্যাপার সারা, এই সন্ধেবেলা ঘর অন্ধকার করে বসেছিলি কেন? সারিকা বিষয়টা এড়িয়ে যেতে চায়। আসলে আজ খুব ভোর ভোর বেরিয়েছি তো, ঘুমটাও ঠিক মতো হয়নি, তাই বিকেলের দিকে চোখটা একটু লেগে গিয়েছিল। সারিকা মিথ্যটা বলে সোনালির চোখে চোখ রাখার সাহস পায় না। অন্যদিকে মুখটা ফিরিয়ে নিলে সোনালি ওকে জোর করে নিজের দিকে ঘোরায়। আমি যখন এই বাড়িতে বিয়ে করে আসি, তুই তখন 5-6 বছরের একটা বাচ্চা। অভি তখন তোর মায়ের পেটে। তোর দিকে ঠিকঠাক নজর দিতে পারতেন না কাকিমা। সেই ছোট্ট তোকে বলতে গেলে আমি মানুষ করেছি। তোকে খাওয়ানো, স্নান করানো, পড়তে বসানো সবটা আমিই করেছি। তাই তোর নারী নক্ষত্র সবটাই আমার জানা। কি হয়েছে সারা, কাঁদছিলি কেন? আমার কাছ থেকে লুকাস না কিছু। সারিকা আবেগপ্রবণ হয়ে জড়িয়ে ধরে সোনালিকে শব্দ করে কাঁদল কিছুক্ষণ। সোনালি বাধা দিল না, সযত্নে সারিকার মাথায় হাত বুলিয়ে দিল। তারপর সারিকা নিজেই বলতে শুরু করলো, আমার সব শেষ হয়ে গেছে বৌদি। আমার স্বামীর সংসার, শাশুড়ি, ননদ সব ভাগ হয়ে গেছে। দেবযানী আমার সব শেষ করে দিল, আমার স্বামীটাকেও আমার থেকে কেড়ে নিল। কেন আমার সাথে এমন করলো ওরা? কোনো দিনও ক্ষমা করব না ওদের আমি, কোনো দিনও না। সোনালি চমকে উঠল সারিকার কথা শুনে। সারিকার মাথাটা উঁচু করে ওর গালে হাত রাখল সোনালি। দেবযানী মানে তোর ছোট বৌদির বোন দেবযানী, তোর বেস্ট ফ্রেন্ড? সারিকা হেসে চোখ মাথা নাড়ালো। সোনালির কিছুটা খটকা লাগলো একটা কথা ভেবে, কিন্তু এখনই প্রকাশ করলো না সারিকার কাছে। আমি সবাইকে এক্ষুনি বলছি, এর জন্য আবিরকে শাস্তি পেতেই হবে। রক্তচক্ষু নিয়ে সোনালি সারিকাকে ছেড়ে দরজার দিকে পা বাড়ালে সারিকা ওর হাতটা টেনে ধরে। রিভেঞ্জ অব নেচার বলে একটা কথা আছে বৌদি, তোমাদের কিছু করতে হবে না, প্রকৃতি ঠিকই এর জবাব দেবে। আমি আমার অনাগত সন্তানকে ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আমি ছাড়ব না দেবযানীকে। সোনালির মুখে একচিলতে হাসি ফুটে উঠল। তুই অন্তঃসত্ত্বা। চক্রবর্তী বাড়িতে আজ সাজসাজ রব। বাড়ির মেজ মেয়ে পদ্মবতী আজ 15 বছর পূর্ণ করল। সেই উপলক্ষে আজ চক্রবর্তী বাড়ি সেজে উঠেছে জমিদারি সাজে। সারিকা আজ খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করে রান্নাঘরে চলে গেছে, কারণ তার ভাইজির আবদার তার জন্মদিনের পায়েসটা যেন সে নিজের হাতে বানায়।
তাই ভাইজির আবদার রাখতে প্রায় 200 লোকের পায়েস সে নিজের হাতেই বানাচ্ছে। ওর রান্নার মাঝে সোনালি এলো ওর কাছে। তুই এই অবস্থায় এই বড় খুন্তিটা নাড়িস না, সর, বাকিটা আমি করে দিচ্ছি। আমি পারবো বড় বৌদি। চোখ রাঙিয়ে শাসনের ভঙ্গিতে সোনালি বলল, আমি জানি তুই পারবি। অনেকগুলো বছর পর তুই মা হওয়ার সুখটা পেয়েছিস সারা, নিজের খেয়াল রাখ, অবহেলা করিস না। কিন্তু বৌদি, পদ্ম, তুই তো প্রায় সবটাই করে ফেলেছিস, বাকিটা আমি করছি। তুই বরং যা আমার ঘুমকাতরে মেয়েটাকে ঘুম থেকে তোল। রূপা এখনো ঘুমোচ্ছে? তুই গিয়ে ওই আলসেটাকে ঘুম থেকে তোল। সারিকা সোনালের হাতে বাকিটা ছেড়ে দিয়ে শাড়ির আঁচলে হাতটা মুছতে মুছতে রান্নাঘর থেকে বেরোলো। হঠাৎ কিছু দূর যেতেই খুব জোরে কিছু একটার সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে যেতেই চোখ বন্ধ করে শুধু নিজের পেটটা দু হাতে করে আগলে রাখলো। কিছুক্ষণ পর ও পারছে না দেখে হালকা করে চোখ খুলেই বুঝতে পারলো ওকে শক্ত করে আগলে রেখেছে। তৎক্ষণাৎ লোকটার কাছ থেকে সরে এলো। আপনি কে? সামনে থাকা লোকটা একটু কিন্তু কিন্তু করে উত্তর দিল, অভিক। আমি ওর সাথে কাজ করি, ওর সিনিয়র আমি, আদিত্য, আদিত্য সরকার। সারিকা আদিত্যকে আপদমস্তক পর্যবেক্ষণ করলো। বয়সটা নেহাতি কম নয়, কম করে হলেও 30-এর উপরে। এর মধ্যেই ওখানে এসে উপস্থিত হয় অভিক। আরে আদিত্যদা, তুমি চলে এসেছো? ও সর্দি, তুইও আসিস? আদিত্যদা, এই হল আমার সর্দি।